আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইরান এই যে যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা, একটা পরোক্ষ আলোচনা ছিল, ওই আলোচনা থেকে এখন সরে যাচ্ছে বা ওই আলোচনা বেঁচতে গেছে, এরকম বিষয়টা। এখন এই যে আমরা অনেক ভিডিওতে আলোচনা করছি, আপনারা শুনছেন, যেটা হচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে পরোক্ষ আলোচনা চলমান ছিল, আলোচনার অগ্রগতি হয়েছে। এখন এই অগ্রগতির ক্ষেত্রে এখন হঠাৎ করে এখানে যেন আলোচনা স্থগিত হয়ে গেল। এখন এই যে আলোচনা স্থগিত হইল, এই আলোচনা স্থগিত হওয়ার কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের মানে যেই কথা ছিল যে তোমার সাথে আমার আলোচনা হবে, এই আলোচনায় আমরা যখন একটা ঐক্যমতে পৌঁছাইব তখন তোমার সিদ্ধান্তগুলো আমি মাইনা নিব বা মানতে চেষ্টা করব, বা আমার পছন্দ না হলে আমি নাও মানতে পারি, বিষয়টা এরকম। কিন্তু এই সুযোগে যুক্তরাষ্ট্রের সাথে যে ইরান আলোচনায় বসছে, এখন এখানে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র যে পরম মিত্র মধ্যপ্রাচ্যের যে ইসরায়েল, তাদের ভাষ্য হচ্ছে যে তোমার উপরে আমার শর্ত যেটাই হোক, তোমার আমি মারি কাঢ়ি যাই করি, তোমার এই শর্ত মানিয়ে নিতে হবে। বিষয়টা কি চিন্তা করছেন? মানে তুমি এখানে অপশন এ অথবা বির কোনো সুযোগ নাই, তোমাকে ওই অর্থাৎ আমি যেটা চাই তোমাকে ওইটাই মানিয়ে নিতে হবে। এখন এটা কোনো কথা হলো? তাহলে আলোচনার দরকার কি? ইরানের কথা হয়েছে, তাহলে আলোচনার দরকার কি? যুক্তরাষ্ট্রের কথা ছিল বা ইরানের কথা ছিল, তোমার সাথে আমার আলোচনা চলবে, এর ভিতরে তুমি আমার প্রতি কোনো নিষেধাজ্ঞা দিতে পারবে না, কোনো নিষেধাজ্ঞা বা হুমকি দামকি দিতে পারবে না, এরকম কতগুলো শর্ত ছিল। কিন্তু দেখা গেছে এই আলোচনার ভিতরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে আর কি অনবরত ইরানকে হুমকি দামকি সব দিয়েছে, এবং নতুন করে ইরানের উপরে যেই আপনার নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা হচ্ছে আপনার তেল সরবরাহের নিষেধাজ্ঞা, এটা ইরানের উপরে পূর্বেও ছিল। এখন নতুন করে আবার আপনার ওই যে পূর্বে থাকা অবস্থায় কিন্তু চীন এবং আরও কিছু কিছু দেশ এই যে ইরানের সাথে আপনার এই যে তেল নেয়ার যে পেট্রোল বাণিজ্য চুক্তি এটা করছিল, করার পরে এখন যুক্তরাষ্ট্রের কথা হয়েছে যা তোমার উপরে আমি নিষেধাজ্ঞা দিছি, মানে দিছি, অর্থাৎ তোমার কাছ থেকে কেউ আর এই পণ্যগুলা বা আমি যেটা নিষেধাজ্ঞা দিছি এই পণ্য কিনতে পারবে না। এখন কিনলে আমি ওই দেশের উপরে নিষেধাজ্ঞা দিব, ওই দেশের উপরে নিষেধাজ্ঞা দিব, ওই দেশের যে কোম্পানি তেল কিনবে আমি তার উপরে নিষেধাজ্ঞা দিব। ওই কোম্পানির কাছ থেকে তেল নেওয়া যেই সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আছে, যারা কোনো প্রোডাক্ট উৎপাদন করবে, ওই প্রোডাক্টের উপরে আমি নিষেধাজ্ঞা দিব। এমনকি ওই প্রোডাক্ট যারা ব্যবহার করবে আমি তাদের উপরে নিষেধাজ্ঞা দিব। নিষেধাজ্ঞার খেলা কোন পর্যায়ে গেছে চিন্তা করছেন? এখন একটা দেশের উপরে বা আপনার নিষেধাজ্ঞা দিয়ে রাখতে পারেন আপনি বিশ্বমূরণ। এখন তার সাথে ছোট মানে বিভিন্ন বিষয়ে বা যারা আপনার সাথে ঐক্যমত না, তারা বাণিজ্য করতেই পারে, তারপরেও আপনি এখানে নিষেধাজ্ঞা দিয়া মানে ওই দেশটা মানে আপনি শেষ করে দিতে চাইতেছেন। চিন্তা করছেন আপনি কি করতেছেন? আপনি বিশ্বমূরণ। এখন আপনি বিশ্বমূরণ দেখা মানে একটা দেশের উপরে এইভাবে আপনার করা কি ঠিক হচ্ছে? এখন এই চাপগুলা, তার ভিতরে তো ইসরায়েল অনবরত হুমকি দিতে আছে, হুমকির তো কোনো শেষ নাই। হয়তো এই সমস্ত চাপ ইরান নিতে পারতেছে না, তাই ইরান হয়তো এখান থেকে সরে গেছে। এখন ইরান সরে যাওয়া, এটা আসলে যুক্তরাষ্ট্রই সরে যাওয়া বলা যায়। কেননা যুক্তরাষ্ট্রের এজেন্ট যেই আপনার প্রতিরক্ষা মন্ত্রী, তিনি যেভাবে ইরানকে গত পরশুদিন মানে দোষারোপ করেছেন, এই দোষারোপ আসলে এটা কোনো মানে একতরফা দোষারোপ। এখানে ইরানের যে দোষ তার থেকে বরঞ্চ অধিক দোষ যুক্তরাষ্ট্রের। কিন্তু যুক্তরাষ্ট্র তো তারা বিশ্বমূরণ, তাই নিজেদের দোষ দেখবে না বা নিজেদের ভুল ত্রুটিগুলো দেখবে না। এখানে যারা মানে তাদের তুলনায় প্রতিপক্ষ বা তাদের তুলনায় দুর্বল, এখানে তাদের উপরে তারা দোষ চাপাইবে। এটা আসলে সবসময় হয়েই আসছে, যে কেননা আপনি সবল হলে আপনার থেকে দুর্বল যে তার প্রতি এখানে জুলুম করা হয় বা তাকেও দোষী বানানো হয়, বিষয়টা কিন্তু এরকম। কিন্তু যদিও সে দোষী না, কিন্তু দোষটা তার উপরে আনা হয়। এখন এই ক্ষেত্রেও সম্পূর্ণ দোষটা ইরানের উপরে আনা হচ্ছে, যে ইরানের কারণে এই আলোচনা বেঁচতে গেছে। এখন এই আলোচনা বেঁচতে যাওয়ার পর বা ভাঙ্গা যাওয়ার পর এখানে ইরান কি বসে থাকবে? ইরান হয়তো তার যে পারমাণবিক কার্যক্রমগুলো আসছে সেটা সে আগে নিতে চেষ্টা করবে। এখন এই যে যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা হয়েছে, তখন কি ইরান বন্ধ রাখছে তার পারমাণবিক কার্যক্রম? না, কেননা এখানে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো চুক্তি তখনও হয় না। তাই আলোচনার সময় তার কার্যক্রমগুলো বন্ধ রাখার মানি হয় না। এখানে ইরান তার যথাসম্ভব শক্তি অর্জন করতে চেষ্টা করবে, কেননা তার শক্তি অর্জন করানো ছাড়া এখানে তার কোনো আর উপায় নেই। কেননা মধ্যপ্রাচ্যে যে কোনো সময় যেই ধরনের, শুধু মধ্যপ্রাচ্যে না, আপনার বড় ধরনের সংঘাত পৃথিবীতে আপনার 2035 সাল নাগাদ যেভাবে
সকল দেশগুলো অর্থাৎ এখানে যারা আপনার কি বলে যে সামরিকভাবে এবং বা সুপার পাওয়ার যারা আছে বর্তমানে, এই সুপার পাওয়ারগুলো যেভাবে আপনার নিজেদের প্রস্তুতিগুলো নিচ্ছে, এখন তাদের এই প্রস্তুতিগুলো বিশ্লেষণ করে বা ওই প্রস্তুতির ধাঁচ দেখে বোঝা যায় যে আপনার 2030 থেকে 35 সাল নাগাদ বড় ধরনের কোনো একটা সংঘাত সারা বিশ্বে লাগার সম্ভাবনা আছে। এখন সবাই সেইভাবেই আগাচ্ছে। এখন এখানে মানে সকল রাষ্ট্রগুলো, চীন বলেন, রাশিয়া বলেন, যুক্তরাষ্ট্র বলেন বা অন্যান্য যারা মোটামুটি এই লাইনে তাদের পরবর্তী কাতারে আছে, সবাই কিন্তু ওইরকম একটা প্রস্তুতি নিচ্ছে। এই যেন আপনারা দেখেন যুক্তরাষ্ট্র যেন আপনার যে অত্যাধুনিক যুদ্ধ বিমান বানানোর কথা, এই কি 47, হ্যাঁ, এখন সেই অস্ত্র কিন্তু মানে তাদের সেই যুদ্ধ বিমান কিন্তু 45 সালের দিকে আপনার ডেলিভারি হবে, 35 সালের দিকে। তারপর হচ্ছে যে আপনার 35 বা 30 সালের দিকে আবার রাশিয়ার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটি 30-32 সালের ভিতরে আপনার শেষ হবে। আবার রাশিয়ার এখানে চীনের কিন্তু যেই যুদ্ধ বিমানের প্রজেক্ট আছে যে আপনার এই যুদ্ধ বিমানের প্রজেক্ট তাও 30-32-33 সালের দিকে শেষ হবে। অর্থাৎ সবার মানে যেই লক্ষ্য, ওই লক্ষ্য অনুযায়ী বলা যায় যে আপনার 30-35 সালের ভিতরে বড় ধরনের 35 সালের ভিতরে আর কি একটা বড় ধরনের সংঘাত বিশ্বে বাজার সম্ভাবনা আছে। তাই যারা অর্থনৈতিকভাবে উন্নত তারা ওইভাবেই কিন্তু মানে প্রস্তুতি নিচ্ছে, অর্থনৈতিক, সামরিক মানে সকল দিক দিয়ে তারা সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। এখন কি আসলে কি আপনার 35 সালের ভিতরে বড় ধরনের কোনো যুদ্ধ বাজার সম্ভাবনা আছে কি না, সেটা তো আসলে আমরা কনফার্ম না। আমরা আমাদের মতো করে বিশ্লেষণ করতে চেষ্টা করছি বা ভাবতে চেষ্টা করি, কিন্তু হয়তো আপনার ভাবনা বা আপনার চিন্তা হয়তো আমাদের থেকে আরও ভালো হইতে পারে। তাই হয়তো আপনার কাছে আমাদের আলোচনাটা বা গ্রহণযোগ্য নাও হইতে পারে। যদি না হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন। যাতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।